আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ১৯। আজকের পর্বটিতে কিছু অশালীন ভাষা থাকবে। আমার কোনো দোষ নেই, লেখিকা আপু লিখছে, তাই আমি পড়তেছি। কেউ কিছু মনে করবেন না। একটা জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে অনেক কিছু করতে হয়। লেখিকা আপু এখানে সেটিই করেছেন। যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগের পর্ব মিস করে থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। চলুন আর দেরি না করে গল্পে ফেরা যাক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমুট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ করে আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশায়, তবুও অন্তুর বোধ হয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের ওপর। জয়ের চোখে মুখে স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তকে এত লোক দেখবে, যে চেহারাটা তার নিজের পছন্দ। কিন্তু বাধা দিল না। এখন মেকআপটা খুলে ফেললে অন্তর চেহারা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবা এলো। অন্ত হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেয়ালে। নিশ্চয়ই চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নয়, বরং ছেড়ে ফেলে অন্তর চেহারার আবরণটা। অন্তর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে, যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প একটু সরে দাঁড়ালো অন্তকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে। বলছে, জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে দু চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে ১০-১৫ জন পুরুষ অন্তকে গিলছিল। অন্ত তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হা করে শ্বাস ফেলল। অন্তর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা কিমা করা হোক, ছাগলের কি আর কিছুই যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরে বাস, তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীর পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আপু বিষয়টা সহ্য করতে পারবে? ন্যাকাবের একাংশ ছেড়ে সেটা পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিলে অনত্র। এখন শরীরে বুরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখছে তাকে। অন্ত প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মোচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সে জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে বসে আছে জয়। অন্ত কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে তার। অন্ত হাউমাউ করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্ত চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায়, শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ, টলছেন উনি।
চোখ খুলে রাখতে পারছিল না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্ত দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তর পুরো শরীরটা আন্দোলিত হয়ে একবার পলাশের দেহের দাগ খায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব কড়া ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওনা ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ। ওরে ছাড়ো, তুমি আমাকে মারো। ও পলাশ, আমাকে মারো, দেখবে অন্তিক ঠিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শুনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। জয় একদৃষ্টি চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। জয়ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশ সুই গাঁথা হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছেটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ করে। কই, কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখন ওর রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাসের হাটে। ওর পিঠ বাঁকি হিপপুনের ওপর কোমর সংলগ্ন কশেরুকাতে টান ফেলা হতো। তা চিকিৎসা করতে পিঠে স্টেইনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা নেই কেউ। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে নাক, কান, এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়। সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপেরা কি এমনই হয় সব বাপ? তাইলে তার বাপ কেন তারে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তর উপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তু অপমান হয়েছে, বাঁচাতে যায়নি জয়। শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসল। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাহলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এজেন্সিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীরা যান বাঁচানো হবে। তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যুর ঘোষণা দেয় হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাঁদা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মায়েরারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মায়েরারে দেন, সব মাফ। আমজাদ সাহেবের বোধ শক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো। অনেক মেয়েরা কাজ করে সেখানে। মানে বুঝতেছেন আমি কি বলছি? আপনার এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের উপর। ধিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করেই। কুকুর যেমন গন্ধ শুকে ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তর হাতের যেখানটায় পলাশ চেপে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তর এরই মাঝে নিজের ওপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালেই ঘটে এসব। তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে ওদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যগুলোকে আর সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল।
নাকটা অন্তর গলার সাথে ঘষল একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্ত চোখ বুঝে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে, ঘেন্নার চেহারাটা কুচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছনে ফেরে, ছাড়েন ওরে, আর দরকার নেই, এই যথেষ্ট, আর না। ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসল, চুপচাপ গেলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই ছাড়েন ওরে, ছাড়তে বলতেছি আমি। উজ্জ্বল লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে চায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড়তে বলতেছি না, ছাড়। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমুট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলছে জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, যাতে বেসামাল। অন্তর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতের দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন ভাই, জেদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয় আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস। আমি কি তুই জানিস, কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস, হুশ আছে? একটা মাগিরে ছাড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওনে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন, এরপর যা মন চাই করবেন, পারলে টেনে টুনে ছেড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি শুয়োর নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলোরে একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না কয়েকবার কইছে ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারে কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্ত দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হালকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লুট করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জ্বলজ্বল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার ওপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কুলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয় আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক এভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল, পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকির ছাওয়াল যদি 2000 উপস্থিত থাকে, আমি জয় আমির 1000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তর কাছে ঝুঁকল। আরমিন দ্রুত উঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলে থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্ত বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মাকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসল। অন্তর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসল। তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন উঠো জলদি। হাজার হোক আমি একা, পিস্তলেও যতদূর সম্ভব বড়জোর 2টা বুলেট আছে।
আমি ফাইটিং পারি না অত ভালো। উঠো, দ্রুত উঠো। আমি সাহায্য করবো তোমার বাপরে উঠাইতে। এ পর্যন্ত ছিল অবরোধ নিষিদ্ধ উপন্যাসের 19 নম্বর পর্ব।